অতিরিক্ত মুনাফার জন্য সাধারণ মানুষকে কষ্ট দেবেন না, ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান। জনগণের প্রত্যাশা অনুযায়ী চলবে ত্রয়োদশ সংসদ, বিএনপির এমপিদের দুদিনের প্রশিক্ষণ কর্মশালায় বললেন নেতারা। ইরানে আজ রাতে কঠোর আঘাত হানা হবে, হুমকি ট্রাম্পের। মার্কিন ও ইসরায়েলি ছাড়া অন্য দেশের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলতে পারবে, ইরানের ঘোষণা। হরমুজ প্রণালীতে অনিশ্চয়তায় 1 লাখ টন ক্রুড অয়েল নিয়ে সৌদি বন্দরে আটকে বিপিসির জাহাজ, জ্বালানি খাতে দেখা দিতে পারে অনিশ্চয়তা। জ্বালানি সংকটের হুজুগে আতঙ্কে তেল কিনতে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, সোমবার আসছে 2টি তেলবাহী জাহাজ। এবং অনেক চেষ্টায়ও আপন ছন্দে ফিরতে পারছে না অমর একুশে বইমেলা, এখনো প্রাণবন্ত হচ্ছে না লেখক পাঠক প্রকাশকের মিলন মেলা। অতিরিক্ত মুনাফার জন্য মানুষকে কষ্ট না দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এতিম ও আলেম ওলামাদের জন্য আয়োজিত ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, পরিকল্পিতভাবে জাকাত বণ্টন করা গেলে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখবে। এতিম শিশু, আলেম ওলামা এবং মাশায়েখদের জন্য ইফতারের আয়োজন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আয়োজনে আগতদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। ইফতার পূর্ব বক্তব্যে প্রধানমন্ত্রী রমজানকে কেন্দ্র করে এক শ্রেণী ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা আদায়ের প্রবণতাকে সমালোচনা করেন। পবিত্র রমাদান ত্যাগ এবং সংযমের মাস, রহমত বরকত সংযমের মাস, অথচ অপ্রিয় হলেও সত্য, রমাদান মাসকে আমাদের ভেতরে কেউ কেউ লাভ লোভ মাস হিসাবে বানিয়ে ফেলে। পবিত্র রমাদান মাসেও যারা অশুভ পন্থা অবলম্বন করছে, আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, অনুগ্রহ করে আপনারা মানুষকে কষ্ট দেবেন না। দরিদ্রদের মাঝে জাকাতের অর্থ সঠিকভাবে দেয়া গেলে 10 থেকে 15 বছরের মধ্যে দেশে গরিবের হার উল্লেখযোগ্য হারে কমবে বলেও মনে করেন তিনি। যদি দরিদ্র কিংবা হতদরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে প্রতি বছর পর্যায়ক্রমে আমরা 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা জাকাত দিতে পারি, 10 থেকে 15 বছরের মধ্যে শুধুমাত্র জাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দেশের বহুলাংশে দারিদ্র্য বিমোচনে সম্ভব। বৈশ্বিক পরিস্থিতির কারণে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যয় সংকোচন এবং কিচ্ছতা সাধনের অংশ হিসেবে এবারে রমজানে মোট 2টি ইফতার মাহফিলের আয়োজনের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বিভিন্ন পরিস্থিতির কারণে যেমন গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যয় সংকোচন এবং কিচ্ছতা সাধনের অংশ হিসেবেই এবারের রমাদানে আজ এবং গতকালের ইফতার মাহফিল সহ মোট 2টি ইফতার মাহফিলের আয়োজন করেছি। এই আয়োজনে ধর্ম ও সমাজকল্যাণ মন্ত্রী সহ সরকারের বেশ কয়েকজন প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তুষার আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। জনগণের প্রত্যাশা অনুযায়ী এই সংসদ চলবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। অতীতের বাজে সংস্কৃতি থেকে বেরিয়ে এবার জনকল্যাণমুখী সংসদ পাবে জনগণ, এমন প্রত্যাশাও করেন মন্ত্রী। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, জনপ্রতিনিধিরা যেন জনগণের কল্যাণে আইন প্রণয়ন করতে পারে, সেই জন্য এই কর্মশালা। বিএনপির নতুন সংসদ সদস্যদের জন্য 2 দিনের প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের দ্বিতীয় দিন শনিবার গুলশান কার্যালয়ে সকাল থেকে হাজির হন কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা। সকালের পর্বে যোগ দেন ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলার সংসদ সদস্যরা। কর্মশালা থেকে বেরিয়ে এসে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, অতীতের বাজে উদাহরণ দূরে রেখে এবারের সংসদ চলবে জনগণের প্রত্যাশা অনুযায়ী। তারা যাতে সঠিক ভূমিকা পালন করে এবং পার্লামেন্টারি কালচারটা আমরা যাতে মেনটেন করতে পারি এবং খুব ভালো কালচারের মধ্য দিয়ে অতীতের কিছু ব্যাড কালচারকে আমরা রিমুভ করতে পারি, সেই জন্য আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করি। এটাকে পির লার্নিং বলে আর কি, নিজেরা আলাপ করি এবং শিখি। এখানে রুলস অফ প্রসিজিওর সম্পর্কে, পার্লামেন্টারি প্র্যাকটিস অ্যান্ড কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এই বিষয়ে আমি কথা বলেছি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান, জনপ্রতিনিধিরা যেন জনগণের কল্যাণে আইন প্রণয়ন করতে পারে, সেই জন্য এই আয়োজন। জাতীয় পর্যায়ের একজন জনপ্রতিনিধি হিসাবে যখন তাকে দায়িত্ব পালন করতে হবে,
এবং তার সবটাই করতে হবে একটা রুলস অফ প্রসিডিউরের মাধ্যমে। এটি খামখেয়ালি বা খেয়াল খুশির মতো করা যায় না। ফলে স্পিকারকে অভিভাবক মেনে রুলস অফ প্রসিডিউরের মাধ্যমে কিভাবে পার্লামেন্টে একজন এমপি রোল প্লে করবেন, এই সমস্ত যে তার মধ্যে সুপ্ত প্রশ্ন, সেই প্রশ্নগুলির উত্তরকে আমরা সংগঠিত আকারে তাদেরকে দিচ্ছি। দিনের শেষ পর্বে প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের সংসদ সদস্যরা। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের 20তম কারাবন্দী দিবস আজ। 2007 সালের এই দিনে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তাকে গ্রেপ্তার করা হয়। সেই ঘটনার 2 দশক পূর্ণ হওয়ার দিনটিকে স্মরণ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 2007 সালের 7ই মার্চ রাজধানীর বাসভবন থেকে তারেক রহমানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে বিভিন্ন মামলায় তাকে একাধিক দফা রিমান্ডে নেওয়া হয়। বিএনপি নেতাদের অভিযোগ, রিমান্ডে থাকাকালে নির্যাতনের শিকার হন তিনি, যার ফলে গুরুতর শারীরিক ক্ষতির মুখে পড়েন। গ্রেপ্তারের পর প্রায় 18 মাস কারাগারে ছিলেন তারেক রহমান। পরে 2008 সালের 3রা সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে যান। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর এক এক করে তার মামলাগুলো নিষ্পত্তি করা হয়। প্রায় 17 বছরের নির্বাসিত জীবন শেষে 2025 সালের 25শে ডিসেম্বর রাজস্বিক স্বদেশ প্রত্যাবর্তন হয়। 2026 সালের 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলে তার নেতৃত্বে নতুন সরকারের পথ চলা শুরু হয়। জাতীয় সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, অর্থনৈতিক উন্নয়ন এবং বিশ্বব্যাপী শান্তি রক্ষার প্রতি জামায়াত ইসলামীর পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার রাজধানীতে কূটনীতিকদের সম্মানে জামায়াত আয়োজিত ইফতার অনুষ্ঠানে এ কথা জানান তিনি। বলেন, জামায়াত সব ধরনের চরমপন্থা এবং সন্ত্রাসবাদের বিরোধিতা করে। একই সঙ্গে সকল জাতিগত ধর্মীয় গোষ্ঠীর অধিকার এবং মর্যাদা রক্ষার প্রতি অঙ্গীকারবদ্ধ জামায়াত। এ সময় বিরোধী দল হিসেবে গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারকে সহযোগিতার কথাও পুনর্ব্যক্ত করেন ডাক্তার শফিকুর রহমান। জাতীয় সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, অর্থনৈতিক উন্নয়ন ও বিশ্বব্যাপী শান্তি রক্ষার প্রতি জামায়াত ইসলামীর পূর্ণ সমর্থন রয়েছে। জামায়াত সব ধরনের চরমপন্থা এবং সন্ত্রাসবাদের বিরোধিতা করে এবং মর্যাদা রক্ষার প্রতি অঙ্গীকারবদ্ধ জামায়াত। বিরোধী দল হিসেবে আমরা গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারকে সহযোগিতা করব। সরকার সংস্কারের বিপক্ষে গেলে এনসিপি মেনে নেবে না, এমন মন্তব্য করেছেন দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির আয়োজনে ইফতার মাহফিলে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও অভিযোগ করেন, বিএনপি জুলাই সনদের সাথে প্রতারণা করছে। তারা জুলাই সনদকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করছে। 12ই মার্চ সংসদ অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদের শপথ এবং সেই সাথে ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতিকে অপসারণের সিদ্ধান্ত নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এই সরকারের প্রথম শুরুর দিক থেকে দেখেই বোঝা যাচ্ছে এই সরকার বাংলাদেশকে কিভাবে পরিচালিত করতে চাচ্ছে, কোন দিকে নিয়ে যেতে চাচ্ছে। সংস্কারের বিপক্ষে, বিচারের বিপক্ষে যদি কোনো শক্তি, কোনো সরকার দাঁড়ায়, বাংলাদেশের জনগণ সেটা গ্রহণ করবে না। ইরানে আজ রাতে কঠোর হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এমন ঘোষণা দেন তিনি। এদিকে তেহরানের বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল, পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরানও। তবে হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আক্রমণ না চালানোর ঘোষণা দিয়েছে তেহরান। ইরান আরও বলেছে, হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্র সমর্থক ছাড়া অন্যদের জন্য নিষেধাজ্ঞা নেই। অন্যদিকে দুবাই এয়ারপোর্টে আংশিকভাবে উড়োজাহাজ চলাচল শুরু হয়েছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে তেহরানের আকাশে স্পষ্ট হয় ধোঁয়া আর আগুনের কুণ্ডলী। ক্ষণে ক্ষণে বিস্ফোরণে কেঁপে উঠছে পুরো শহর। শুক্রবার রাত থেকে তেহরানে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের মেহরাবাদ বিমানবন্দরেও বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এদিকে ইরানের পাশাপাশি লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। লেবাননের নাবিচিতে হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে ইসরায়েলি সেনাদের সংঘর্ষ হয়। এতে হতাহত হন বেশ কয়েকজন। ছেড়ে কথা বলছে না তেহরানও। তেল আবিবের দিকে ক্ষেপণাস্ত্র ছাড়ে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও ইসরায়েলি দখলদার ভূখণ্ডকে লক্ষ্য করে 23তম ধাপের হামলা শুরু করার ঘোষণাও আইআরজিসির। এছাড়াও ইরাকের বসরায় বিদেশি তেল কোম্পানি ও কর্মচারীদের আবাসস্থলে ড্রোন হামলা হয়। অন্যদিকে আইআরজিসির মুখপাত্র ইরানের সংবাদ মাধ্যমকে জানান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্র দেশ ছাড়া অন্য দেশগুলোর জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে বাধা নেই।
সেনাবাহিনী, নৌবাহিনী, যোগাযোগ ব্যবস্থা ও শীর্ষ নেতৃত্ব হারিয়ে এখন অস্তিত্বহীন ইরান, এমন দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইরানের যোগাযোগ ব্যবস্থা ধ্বংস, শীর্ষ নেতারা মৃত, নৌবাহিনী, সেনাবাহিনীও ধ্বংস হয়ে গেছে। তাদের আর কি আছে? তারা এখন সব হারিয়ে নিঃস্ব। এর আগে নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না বলেও জানান তিনি। শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলার ফলে ইরান এ অবস্থান নিতে বাধ্য হয়েছে। তবে এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ভিন্ন ব্যাখ্যা দেন। তিনি জানান, গত শুক্রবার দেশটির অন্তর্বর্তী নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর হামলা করা না হলে আর কোনো আক্রমণ করবে না তার দেশ। প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে, প্রতিবেশী দেশগুলোতে হামলার ঘটনায় ইরানের প্রেসিডেন্টের দুঃখ প্রকাশের বিষয়টি স্পষ্ট ও পরিষ্কার। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের প্রভাবে কাঁচামাল সংকটে পড়তে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। হরমুজ প্রণালী নিয়ে চলমান অনিশ্চয়তায় 1 লাখ টন ক্রুড অয়েল নিয়ে সৌদি আরবের রাস তানুরা বন্দরে আটকা পড়েছে বিপিসির জাহাজ। সময়মতো জাহাজটি না পৌঁছালে দেশের জ্বালানি খাতে দেখা দিতে পারে অনিশ্চয়তা। দেশের জ্বালানি তেলের চাহিদা মেটাতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল আমদানি করে বাংলাদেশ। এরপর চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করে উৎপাদন হয় ডিজেল, অকটেন, পেট্রোল, জেট ফুয়েল সহ বিভিন্ন জ্বালানি। ইরান যুদ্ধ পরিস্থিতির কারণে সৌদি আরবে আটকা পড়েছে 1 লাখ টন ক্রুড অয়েল। গত 2 মার্চ নির্ধারিত সময়ে বাংলাদেশের পথে রওনা হতে পারেনি বিপিসির জাহাজ। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে অনিশ্চয়তায় অন্তত কয়েকশো তেলবাহী ট্যাঙ্কার মধ্যপ্রাচ্যের বন্দরগুলোতে আটকা পড়ে আছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, সময় মতো ক্রুড অয়েল দেশে না পৌঁছালে জ্বালানি বাজারে এর প্রভাব পড়তে শুরু করবে। আমাদের মজুদ এখনো ঠিক আছে, তবে ক্রুডের বিষয়ে একটু আমরা সংকটে পড়েছি যে ক্রুড একটি লোড হয়েছে যেটি হরমুজ প্রণালী অতিক্রম করতে পারছে না, আর একটি 22 তারিখে আছে, সেটা কি হবে আমরা জানি না। তো আমাদের হাতে বিকল্প কিছু ব্যবস্থা আছে, কিছু এডিশনাল কার্গো এই আমাদের যে চুক্তি আছে তার ভিতরে ধরা আছে। তো আমরা তাদেরকে রিকোয়েস্ট করব, তারা যদি এই এডিশনাল কার্গোটা আমাদের সরবরাহ করে তাহলে বিকল্প হিসেবে আমাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না। অপরিশোধিত জ্বালানি তেল সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে আমদানি হয়ে চট্টগ্রামে পৌঁছাচ্ছে। আপাতত দেশে পরিশোধিত জ্বালানির সরবরাহ স্বাভাবিক থাকলেও 5-6 দিনের মধ্যে জাহাজ রওনা দিতে না পারলে কাঁচামাল সংকটে পড়বে দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি। আগামী 22শে মার্চ সংযুক্ত আরব আমিরাত থেকে আরেকটি জাহাজ চট্টগ্রামে আসার কথা রয়েছে, তবে সবকিছু নির্ভর করছে যুদ্ধ পরিস্থিতির উপর। অপ্রয়োজনীয় জ্বালানি তেল যেখানে আমরা একটু এই মুহূর্তে খরচ না করলেও চলতেছে, সে সমস্ত সাইটগুলোকে আমাদেরকে একটু সাশ্রয়ী হতে হবে। সোলার এনার্জি, উইন্ড এনার্জি, এ সমস্ত দিকে একটু আমাদের কনসেন্ট্রেট করতে হবে, যেগুলো বিদ্যুৎ উৎপাদন করতে লিকুইড জ্বালানি দরকার হয় না। জ্বালানি এবং এলএনজি দুইটার ক্ষেত্রেই আমাদেরকে বিকল্প সবসময় আমাদেরকে হাতে রাখতে হবে। জ্বালানি বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী দীর্ঘ সময় অচল থাকলে শুধু আমদানি ব্যয় নয়, অভ্যন্তরীণ উৎপাদন ও বিতরণ ব্যবস্থার উপরও চাপ পড়বে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। জ্বালানি তেলের সংকট আর মূল্যবৃদ্ধির শঙ্কায় আজও রাজধানীর পাম্পগুলোতে ভিড় করছেন চালকরা। এতে পাম্প ছাড়িয়ে সড়কে গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ সারি ছড়িয়ে পড়েছে। তবে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে কম তেল পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। পাম্প কর্তৃপক্ষ বলছে, তেলের পর্যাপ্ত মজুদ থাকলেও আতঙ্কে তেলের জন্য ভিড় করছেন চালকরা। তবে জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, আতঙ্কের কিছু নেই, সোমবার আরও 2টি জাহাজে তেল পৌঁছাবে দেশে। জ্বালানি তেলের জন্য গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে আজও। ভোর থেকে অপেক্ষা চালকদের। ইরানের সঙ্গে আমেরিকা ইসরায়েলের যুদ্ধে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া উত্তেজনায় মূল্যবৃদ্ধির শঙ্কা থেকে জ্বালানি তেল কিনতে ভিড় করছেন চালকরা। তেলে না আসার কোনো ক্রাশ থাকে পরে, এই জন্য হয়তো তেলটা নিজেতে আগে তো অগ্রিম থেকেই নিয়ে রাখতেছে গাড়ির ভিতরে। যেহেতু রিজার্ভে আছে, 28 ডেজ মতো মনে হয় রিজার্ভে আছে, তো তাহলে কেন সব পাম্প বন্ধ? 9টায় দাঁড়িয়েছে, 9:30 দাঁড়িয়েছে, তারা 11টা 11:30 তেল পাইছে। কি করবো, আজকে দাঁড়িয়ে থাকবো? 3 ঘন্টা দাঁড়িয়ে থাকা সম্ভব?
শনিবার থেকে মোটরসাইকেলে সর্বোচ্চ 2 থেকে 3 লিটার ও গাড়িতে 10 থেকে 20 লিটার তেল সরবরাহ করা হচ্ছে। তবে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে এই পরিমাণ যথেষ্ট নয় বলে দাবি চালকদের। আজকে ফিল করলাম 3টা পাম্প ঘুরে, কি করবো ভাই, 300 টাকার বেশি দিচ্ছে না কোনো জায়গায়। 3-4 ঘন্টা ধরে সিরিয়াল দিয়েও আমরা যে পর্যাপ্ত পরিমাণ তেল দিচ্ছে আমাদেরকে, আসলে এই তেল দিয়ে আমরা গাড়ি চালানো আমরা হিমচিম খেয়ে যাচ্ছি। ফুল তেল পাচ্ছি না, হয়তো বা 1500 থেকে 2000 টাকার পেতে পারে। পাম্প কর্তৃপক্ষ আজও বলছে তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। সরকারি নির্দেশনা মেনেই তেল দিচ্ছেন তারা। সরকার বারবার বিবৃতি দিচ্ছে যে তেল আছে, সংকট হবে না, আমরা আশ্বস্ত করতেছি, জনগণ বোঝে না। তেলের মজুদ স্বাভাবিক আছে ভাই, আমরা আগে যেইভাবে আনতাম ওইভাবে আনছি, এখন ওইভাবে আইতাছে। শুক্র শনি ডিপু বন্ধ থাকে, যে কয়দিনে তেল উঠেছিলাম ওই একদিনে সব নিয়ে গেছে। শুক্রবার বিসিবির এক নির্দেশনায় মোটরসাইকেলে দিনে 2 লিটার ও ব্যক্তিগত গাড়িতে 10 লিটার তেল সরবরাহ করতে বলা হয়। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ গণমাধ্যমকে জানান, আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিকল্প উৎস থেকে তেল সংগ্রহের চেষ্টা করছে সরকার। তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। আমরা রেশনিংটা করেছে এই জন্যই যে একটা অনিশ্চয়তা আছে, এই যুদ্ধটা কতদিন চলবে, সেই জন্য আমরা একটা রেশনিং করেছিলাম। কিন্তু মানুষ এই রেশনিংটাকে ভয় পেয়ে স্টক করা শুরু করেছে। আসলে আমাদের তেলের কোনো অভাব নাই। শুধু তাই না, আগামী 9 তারিখে আরও 2টা ভেসেল আসছে, সুতরাং তেলের কোনো সমস্যা নাই। দেশে তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। এছাড়া আগামী সোমবার আরও 2টি জাহাজ আসছে বলেও জানান তিনি। আমাদের কাছে মজুদ আছে, আমরা পেট্রোল পাম্পে তেল দিচ্ছি এবং চলবে এটার জন্য লাইন দিয়ে সারা রাত জাগার কোনো প্রয়োজন নাই। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। নাটোরের সিংড়ায় মাটির নিচে পানির ট্যাঙ্কে লুকিয়ে রাখা 10,000 লিটার ডিজেলের খোঁজ পেয়েছে প্রশাসন। দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল্লাহ আল রিফাতের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। কর্মকর্তারা জানান, নেঙ্গইন ভাটোপাড়া মহল্লার একটি মসজিদের দক্ষিণ পাশে বাঁশঝাড়ের ভেতরে মাটির নিচে পানির ট্যাঙ্ক বসিয়ে জ্বালানি তেল মজুত করে রাখা হয়েছে এমন খবরে অভিযান চালানো হয়। পরে তারা মাটির নিচে রাখা পানির ট্যাঙ্কের ভেতর থেকে 10,000 লিটার ডিজেল তেল উদ্ধার করে। এ ঘটনায় জ্বালানি তেল ব্যবসায়ীকে 5,000 টাকা জরিমানা ও রবিবারের মধ্যে উদ্ধার করা ডিজেল বৈধভাবে তার দোকানে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। দিনে নয়, রাতে বেশি দূষিত হয় ঢাকার বাতাস। এর অন্যতম কারণ রাজধানীর 2 পাশে 2 ল্যান্ডফিলের বর্জ্য পোড়ানো, যে কারণে আন্তর্জাতিক মানমাত্রা 30 থেকে 35 গুণ পর্যন্ত বেশি বায়ু দূষণ হচ্ছে রাতে। পরিবেশ অধিদপ্তর বলছে, এসব ঠেকাতে 2 সিটি কর্পোরেশন সহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে চিঠি ও নোটিশ। রাতের আগুনের এই ছবি রাজধানীর মাতুয়াইল ল্যান্ডফিলের। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বেশিরভাগ বর্জ্যই যেখানে সেখানে জ্বলছে আগুন, যার ধোঁয়া ছড়িয়ে পড়ছে শহর জুড়ে। এই ছবি ঢাকার আমিনবাজারের। উত্তর সিটি কর্পোরেশন এলাকার বর্জ্যের স্তূপেও জ্বলছে আগুন, ছড়াচ্ছে বিষাক্ত ধোঁয়া। গবেষণা বলছে, ঢাকায় দিনের চেয়ে রাতের বাতাস কয়েক গুণ বেশি বিষাক্ত। দিনে যেখানে দূষণে PM 2.5 এর মাত্রা 62 পর্যন্ত নামছে, সেখানে মধ্যরাতে সেই মাত্রা উঠছে 110 পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন, পরিপূরক নানা কারণ থাকলেও রাতে বায়ু দূষণের এমন ভয়াবহতার জন্য দায়ী ল্যান্ডফিলের আগুন। এবং রাত যত গভীর হয় এই দূষণের পরিমাণ তত বৃদ্ধি পেতে থাকে এবং রাত 1টা থেকে 2টা বাংলাদেশের সর্বোচ্চ বায়ু দূষণের স্লট হিসেবে পরিগণিত হয় এবং WHO এর মানমাত্রা অনুযায়ী সেটি 30-35 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। এই দুটি ডাম্পিং সাইটে বর্জ্য পোড়ানোর কারণে সারা শহরের মানুষ রাত্রের বেলা তিক্ত যেই ঝাঁঝালো গন্ধ বর্জ্য পোড়ানো, সেটি শহরব্যাপী মানুষ অনুভব করে এবং রাতের বেলা বায়ু দূষণ বৃদ্ধি পেয়ে যাওয়ার পিছনে এই 2টি ডাম্পিং সাইটের বর্জ্য পোড়ানোর সাথে সাথে অন্যান্য জায়গাতে বর্জ্য পোড়ানোটি অন্যতম একটি প্রধান কারণ। পরিবেশ অধিদপ্তর বলছে, এই দূষণ ঠেকাতে এবং ব্যবস্থা নিতে 2 সিটি কর্পোরেশন সহ বিভিন্ন দপ্তরে এরই মধ্যে চিঠি ও নোটিশ দিয়েছেন তারা। এই 2 জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হয়। কেউ স্বীকার করতে চান না, কিন্তু আগুন লাগানো হয়। সাউথ সিটি কর্পোরেশন, নর্থ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ওনাদেরকে সুনির্দিষ্ট চিঠি দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তর থেকে আমরা নোটিশ দিয়েছি যেন আমিনবাজার এবং মাতুয়াইলে যেন বর্জ্য পোড়ানো না হয় এবং আইনে উল্লেখ করা আছে যে এই আইন অনুযায়ী এই বর্জ্য পোড়ানো নিষিদ্ধ। যার উচ্চ পর্যায়ে আলোচনা করে
ইমিডিয়েটলি যেন এটার একটা সুন্দর ব্যবস্থা নেওয়া যায়। কিছু এনফোর্সমেন্ট কার্যক্রম করা হবে। এরই মধ্যে আমিনবাজারের ল্যান্ডফিল পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল আলম খান মিল্টন। মানবসৃষ্ট এই বায়ু দূষণ ঠেকাতে সংশ্লিষ্টদের কঠোর হওয়ার আহ্বান রাজধানীবাসীর। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। জানাবো ফ্রেস্কো কন্টেনারের সৌজন্যে ভিন্ন রকম ইফতারের খবর। পবিত্র রমজান মাস জুড়ে সমাজের দরিদ্র অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। রাজধানীর বিভিন্ন স্পটে প্রতিদিন প্রায় 5,000 মানুষকে ইফতার দিচ্ছে সংগঠনটি। 1200 পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে ইফতার দেয়া সহ 500 থেকে 600 মানুষকে বসিয়ে ইফতার করানো হচ্ছে। এমন মানবিক কাজে সন্তোষ প্রকাশ করেছেন খেটে খাওয়া মানুষ। সংযম ও ইবাদতের মাস পবিত্র রমজান মাস জুড়ে প্রায় 3 লাখ মানুষের মাঝে ইফতার বিতরণ করছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। ঢাকা, চট্টগ্রাম, রাজবাড়ী, রাজশাহী, কুড়িগ্রাম জেলায় এই কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি। 2016 সালে 30 প্যাকেট খাবার মাত্র 1 টাকা করে মানুষের মাঝে বিতরণ করে বিদ্যানন্দ ফাউন্ডেশন। এরপর করোনার সময় খাবার বিতরণ করে নজর কাড়ে সবার। এখন পর্যন্ত 1 টাকায় প্রায় 1 কোটি মানুষের মাঝে খাবার বিতরণ করেছে সংগঠনটি। বস্তিগুলোতে আমরা বিভিন্ন বাসায় বাসায় গিয়ে একবার পৌঁছে দিচ্ছি। এটা হচ্ছে ফ্যামিলি প্যাকেজ। একটা ফ্যামিলি প্যাকেজে আমরা হচ্ছে 4 জনে খাবার দিচ্ছি। তো এখানে হচ্ছে আমাদের ঢাকাতে প্রতিদিন হচ্ছে 5,000 মানুষের আয়োজন করা হয়। বাংলাদেশে একটা বড় বস্তি বাসানটেক বস্তি, এখান থেকে সুবিধাবঞ্চিত মানুষদেরকে কিছুটা হলে ইফতারের যে সহযোগিতাটা দেওয়া, ওই চেষ্টার জন্য এখান থেকে আসলে আমাদের কাজ করা। রমজান জুড়ে রাজধানীতে ইফতার বিতরণের কাজে সহযোগিতা করছে প্রায় 40 জন স্বেচ্ছাসেবক। সুশৃঙ্খলভাবে ইফতার প্যাকেটজাত করে টোকেনের মাধ্যমে মানুষের মাঝে বিতরণ করছে তারা। কমপক্ষে 3টা থেকে 5টা বস্তিতে আমরা প্রতিদিন খাবার দিয়ে দিচ্ছি। পাশাপাশি আমাদের একটা ইফতারের দোকান হচ্ছে, সেখানে আমরা বাসায় বাসায় গিয়ে টোকেন সিস্টেম করছি, কার্ড দিয়ে আসি, তারা এসে আমাদের ইফতারের দোকান থেকে বিনামূল্যে ইফতারি নিয়ে যায়। ছোলা, মুড়ি, খেজুর, জিলাপি, বেগুনি, ডিম চপ, এই আইটেমগুলো থাকে, যেটা 4 থেকে 5 জনের পরিমাণে ইফতার আমরা যেটা ঘরে ঘরে পৌঁছিয়ে দিই। প্রতিদিন 5,000 মানুষের মাঝে ইফতার বিতরণ করছে এই সংগঠন। বিনামূল্যে ইফতার পেয়ে খুশি খেটে খাওয়া মানুষরা। চাউল, ডাল, তেল, চিনি এসবগুলি আমরা পাইছি করোনার বেলা। এরকম দেশের সবাই যদি দিতে পারে আলহামদুলিল্লাহ ভালো। আমাদের মতো গরিব মানুষ খাইতে পারবো, বাঁচতে পারবো ইনশাল্লাহ, এটা খুব ভালো। বিদ্যানন্দ ফাউন্ডেশনের মতো এমন মানবিক কাজে সমাজের বিত্তমানদেরও এগিয়ে আসার আহ্বান সাধারণ মানুষের। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপি চায় দেশের মানুষ ভালো থাকুক, কিন্তু দেশে একটি গোষ্ঠী অস্থিরতার চেষ্টা করছে বলে অভিযোগ ঢাকা দক্ষিণ সিটির প্রশাসকের। এইসব ষড়যন্ত্র ও উস্কানিতে পা না দিতে সবার প্রতি আহ্বানও জানান তিনি। আর উত্তরের প্রশাসক বলেছেন, এই দেশের সবাই যার যার ধর্ম পালন করবেন। রাজধানীর মহাখালীতে একটি মন্দিরের সংস্কার কাজ উদ্বোধনীতে এসব কথা বলেন তারা। নির্বাচনী ইশতেহারে বিএনপির প্রতিশ্রুতি ছিল হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির সংস্কারের। সরকার গঠনের পর মাস না পেরোতেই প্রধানমন্ত্রী নির্বাচনী আসনে এর সূচনা করল বিএনপি। এরই অংশ হিসেবে রাজধানীর মহাখালীতে রক্ষাকালী মন্দিরের সংস্কারের কাজের উদ্বোধনীতে একই মঞ্চে 2 সিটি কর্পোরেশনের 2 প্রশাসক একযোগে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রাচীন এই মন্দিরের নাট্য মন্দির। উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, অগ্রাধিকার ভিত্তিতে মসজিদ মন্দিরগুলোর সমস্যা সমাধানে কাজ করবে প্রশাসন। ধানের শীষে যারা ভোট দিয়েছেন তারা কি স্বস্তিতে আছেন না? আপনারা উগ্রবাদী মৌলবাদী যারা আছে তারা যদি আজকে কোনো কারণে এখানে যদি এমপি হতো কিংবা প্রতিনিধি থাকতো, তাহলে অবস্থাটা কি হতো আপনাদের বলেন? একবার চিন্তা করেন। এই চিন্তাগুলো আপনাদের আগামী দিনেও করতে হবে। এ সময় দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আগামী স্থানীয় নির্বাচনেও নিজেদের জন্য ভোট চান। বাংলাদেশটা যদি ঠিক থাকে আমরা ভালো থাকবো, বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো। অনেকে চায় না বাংলাদেশটা ভালো থাকুক, এই জন্য দেখবেন ওই এইটা নিয়ে আন্দাজে একটা শুরু করে। কিছু কিছু আছে লোক এখন থেকে খোঁচাইতেছে এই কিভাবে আমার দেশটাকে অস্থির করা যায়। তাদের পাল্লায় কি পা দেওয়া যাবে? পা দেওয়া যাবে না। বিএনপি আগামীতে পর্যায়ক্রমে নির্বাচন ইশতেহারে দেয়া সব প্রতিশ্রুতির বাস্তবায়ন করবে বলেও জানান 2 সিটির 2 প্রশাসক। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। নানা সংকট পেরিয়েই এবার আয়োজন করা হয়েছে অমর একুশে বইমেলা। অনিবার্য বাস্তবতায় মেলা শুরু হয়েছে ভাষার মাস ফেব্রুয়ারির শেষে, চলবে 15ই মার্চ পর্যন্ত।
প্রতিদিন নিয়ম করে খুলছে মেলার দুয়ার। ছুটির দিন রাখা হয়েছে শিশু প্রহরও। তবে এবার লেখক, পাঠক আর প্রকাশকের মিলন মেলা পূর্ণতা পাচ্ছে না। আপন ছন্দে ফিরতে পারছে না বইমেলা। নতুন বইয়ের গন্ধ, প্রিয় লেখকের অটোগ্রাফ আর বছর জুড়ে করা তালিকা হাতে স্টলে স্টলে ঘুরে বই সংগ্রহ। অমর একুশে বইমেলার এ যেন চিরাচরিত দৃশ্য। তবে 10ম দিনেও এবারের বইমেলায় নেই দর্শনার্থীদের ভিড়। বিক্রির খাতার পাতাগুলো যেন পূরণ হচ্ছে না প্রত্যাশিতভাবে। অলস বসে সময় পার করতে হচ্ছে বিক্রয়কর্মীদের। নতুন বইয়ের সংখ্যাও বিগত বছরগুলোর তুলনায় কম। এবার বইমেলার টাইমিংটা একটু ইম্পর্ট্যান্ট, যেটা রোজার মাসে হয়েছে। বইমেলায় এসেছি বই কিনতে, বই পড়তে আমার ভালো লাগে, তো পড়বো আশা করি। মনে হচ্ছে যে রোজার কারণে কিছুটা লোক কম, এটা হতাশ করলো। হলিডে শনিবার আসলাম, ভাবলাম যে আরো কিছু লোক থাকবে, সেই অনুযায়ী কম। এ দৃশ্য প্রকাশনা খাতের জন্য উদ্বেগের বার্তা। লেখকরা বলছেন বইয়ের মান বজায় রাখলে তবেই আগ্রহী হবেন পাঠক। লেখকরা বুঝতে পারতেছিলেন না যে আদৌ মেলা হবে কি হবে না বা কবে হবে। আমি বই তৈরি করব, মানুষ কেন কিনবে? আমার বইতে যে ইউটিলিটি না পাই, আমার বই তৈরি করব, মানুষ উপকৃত হবে, তাহলে অটোমেটিক আবার বই চলবে। তবে এমন শান্ত পরিবেশকে বেশ উপভোগ করছেন মেলায় আগত পাঠক, দর্শনার্থীরা। ভালো লাগছে, একটু হালকা পরিবেশ। শনিবারে তো এরকম পরিবেশ বইমেলায় কখনো থাকে না। আমি বই পড়তে ভালোবাসি, আর লেখাটা লিখি আমি আসলে নিজের প্রাণের টানে। অনেক সীমাবদ্ধতার মধ্যে বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা। শনিবার মেলায় দেখা গেল মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট্রি ক্রিস্টেনসেনকে। রিফাত নোভা, ডিবিসি নিউজ, ঢাকা। নরসিংদীতে আলোচিত কিশোরী আমিনা ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে জবানবন্দি দিয়েছেন ভুক্তভোগীর সৎ পিতা আশরাফ আলী। জবানবন্দিতে তিনি আমিনাকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক। জানান, সন্দেহের জেরে গেল বৃহস্পতিবার আশরাফ আলীকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় আমিনাকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেন আশরাফ। ধর্ষক নূর মোহাম্মদ নুরা সহ অন্যদের ফাঁসানোর জন্যই আশরাফ এই হত্যা করে বলে দাবি পুলিশের। শনিবার দুপুরে দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন তিনি। গত 25 ফেব্রুয়ারি সকালে মাধবদীর দড়িকান্দি এলাকা থেকে আমিনা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে দলবদ্ধ ধর্ষণের শিকার হয় ভুক্তভোগী। এই ঘটনায় ভুক্তভোগীর মা ফাহিমা বেগম বাদী হয়ে 9 জনের নামে মামলা করেন। এখন পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে সে এই হত্যাকাণ্ডের সহিত নিজেকে জড়িয়ে আমাদের কাছে স্বীকারোক্তি প্রদান করেন। তার প্রতি অ্যানয়েড ছিল এবং সে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছিল বিধায় সে একাই প্ল্যান করে যে মেয়েটাকে সে মেয়েদের দুনিয়া থেকে সরে দিবে। টি-20 বিশ্বকাপের ব্লকবাস্টার ফাইনালে রবিবার মুখোমুখি হচ্ছে ভারত নিউজিল্যান্ড। চাপমুক্ত থেকে তৃতীয় শিরোপা জিতে বিশ্ব রেকর্ড গড়তে চায় মেন ইন ব্লুরা। অন্যদিকে কিউই ক্যাপ্টেনের সাফ কথা, ভারতীয়দের হৃদয় ভেঙে হলেও প্রথম শিরোপা ঘরে তুলতে চায় তারা। আহমেদাবাদে ম্যাচ শুরু সন্ধ্যা 7:30টায়। ভারতের তৃতীয় নাকি নিউজিল্যান্ডের প্রথম? এই প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা আর মাত্র কিছু সময়। তবে দুদলের শক্তি, কৌশল আর অতীত পরিসংখ্যান নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে নানা কাটাছেঁড়া। একমাত্র সাউথ আফ্রিকা ছাড়া সব দলের বিপক্ষেই দুর্দান্ত ক্রিকেট খেলেছে ভারত। ফাইনালে তারাই ফেভারিট। তবে ম্যাচটা যেহেতু নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, তখন তো একেবারে নির্ভর থাকার সুযোগ নেই, কেননা এই মাঠেই 2023 বিশ্বকাপের ফাইনাল হেরেছিল ওরা। এবারের আসরেও সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা হেরেছে এই আহমেদাবাদেই। আর টি-20 বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত কিউইদের বিপক্ষে জয়হীন ভারত। তবুও দলটার অধিনায়ক এসব কিছুই ভাবছেন না। চাপ না নিয়ে লক্ষ্য ফাইনালটা উপভোগ করা। আমাদের দলের ভেতর একটা বিষয় পরিষ্কার, আমরা বর্তমানে থাকতে পছন্দ করি। আমাদের দলে এমন কিছু চরিত্র আছে যারা অন্যদের মনে করিয়ে দেয় বর্তমানেই থাকতে হবে। আপনি যদি তাড়াহুড়ো করেন, ভবিষ্যৎ ভেবে প্রেশার নেন, তবে হোঁচট খেতে পারেন। তাই আমরা যেভাবে খেলছি এতদিন, ফাইনালটাও ওইভাবে উপভোগ করতে চাই। অন্যদিকে এই বিশ্বকাপে ফাইনাল খেলবে কিউইরা, তা কেই বা ভেবেছিল। তবে সেমিফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে অমন ম্যাচ দেখার পর এবার তো ফাইনাল জয়ের আশায় বুক বাঁধাই যায়। আর ভারতকে তো এর আগে 3 বার বিশ্বকাপ মঞ্চে হারানোর অভিজ্ঞতা আছে ব্ল্যাক ক্যাপদের। ক্যাপ্টেনেরও সাফ কথা, ভারতীয়দের হৃদয় ভেঙে অন্তত একটা ট্রফি চাই।
আমি অবশ্যই ট্রফি জিততে আপত্তি করব না। আপনি যদি এই দলটা আর অতীতের দিকেও তাকান তাহলে খেয়াল করবেন আমরা এসব টুর্নামেন্টে বেশ ধারাবাহিক। আমরা চেষ্টা করি প্রতিপক্ষ যেন আমাদের উপর প্রভাব না ফেলতে পারে। এবারও লক্ষ্য একই। সম্ভবত ফাইনালে আমরা ফেভারিট না, তবুও কোনো সমস্যা নেই। একবারের জন্য হলেও ট্রফি জিততে কয়েকটা হৃদয় ভাঙতে আমাদের কোনো আপত্তি নেই। ফাইনাল ম্যাচের উইকেট নিয়েও কথার শেষ নেই। সাউথ আফ্রিকার বিপক্ষে কালো উইকেটে ধরা খেয়েছে ভারত, তাই ফাইনালে ব্যাটিং উইকেট হওয়ার সম্ভাবনা বেশি, এমন গুঞ্জন ভেসে বেড়াচ্ছে সবখানে। তবে সব ছাপিয়ে শেষ কথাটা বলবে স্নায়ুর লড়াই। এই পরীক্ষায় যে উতরাবে তারাই ছুবে কাঙ্ক্ষিত শিরোপা। শাহির হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।